সো আমাদের এর পরের যে টপিকটা সিলেবাসে আছে সেটা হচ্ছে বেসিক্স অফ কাউন্টিং। সো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের মিড টার্মের পরে সিলেবাসটা শুরু হবে, মানে ফাইনাল সিলেবাসটা এখান থেকে শুরু হবে। সো আমরা একটু ইন্ট্রোডিউস করি এই টপিকটা আসলে কি জিনিস। সো কাউন্টিং জিনিসটা আমাদের আসলে কোথায় কাজে লাগে? আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টেস্ট কেস চিন্তা করতে পারি। পাসওয়ার্ড টেস্ট, সফটওয়্যারের টেস্ট কেস, ফোন নাম্বার, লাইসেন্স প্লেট, এই সবগুলোর ক্ষেত্রে আমাদের আসলে বিভিন্ন ধরনের পসিবল কম্বিনেশন কাউন্ট করা দরকার হতে পারে। কেন? যেমন আমার একটা সফটওয়্যার সিস্টেমে কত ডিজিটের বা কত ডিজিটের পাসওয়ার্ড থাকলে সেটা আসলে সেফ হবে। নাম্বার অফ ইউনিক পাসওয়ার্ড যত বেশি হবে তত ডিফিকাল্ট হবে ওই সিস্টেমে আনঅথরাইজড ওয়েতে অ্যাক্সেস করা। সো পসিবল পাসওয়ার্ডের সংখ্যা বাড়ানোর জন্য আমরা যেটা অনেক সময় রিকোয়ারমেন্ট দেয়া হয় যে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, ক্যাপিটাল এবং স্মল লেটার মিক্স থাকতে হবে, স্পেশাল কেস থাকতে হবে। সো এই ধরনের কম্বিনেশন অ্যাড করার মানে হচ্ছে পসিবল পাসওয়ার্ড কাউন্ট বাড়ানো, যাতে করে আমাদের সিস্টেমে আনঅথরাইজড অ্যাক্সেস করাটা ডিফিকাল্ট হয়। তারপর আমরা ফোন নাম্বারের কথা চিন্তা করতে পারি। একটা দেশে আহ যতজন মানুষ আছে বা একটা এরিয়ায় যতজন মানুষ আছে, একটা এরিয়া কোডের আন্ডারে যদি দেখা যায় যে আমার পসিবল ফোন নাম্বারের চেয়ে মানুষ বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি চিন্তা করব যে আমার ফোন নাম্বারের ডিজিট হয়তো বাড়ানো লাগতে পারে আর কি। তো এখন আহ, এই যে কাউন্টিং এর এই কেস গুলা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হয়। লাইসেন্স প্লেট নাম্বার, আমাদের গাড়ি যতগুলা আছে, লাইসেন্স প্লেটের ডিজিট সংখ্যা সেটাকে কাভার করতে পারতে হবে। সো আমরা এই জিনিসগুলা কাউন্টিং টেকনিক দিয়ে কাউন্ট করতে পারি যে আমাদের আসলে কতটা ডিজিট লাগবে লাইসেন্স প্লেটে, বা কত লেন্থের পাসওয়ার্ড আমাদের দরকার হবে। সো কাউন্টিং এর ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা রুল দেখব। কাউন্টিং এর ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা রুল দেখব। আমাদের ফার্স্ট যে রুলটা আমরা দেখব সেটা হচ্ছে প্রোডাক্ট রুল। তো এই যে রুল গুলো থাকবে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সিচুয়েশনে কোন স্ট্র্যাটেজি ইউজ করে আমরা কাউন্টিংটা করব সেটাকে ইন্ডিকেট করতেছে বিভিন্ন ধরনের কাউন্টিং রুলস। সো প্রোডাক্ট রুলটা আসলে কি? আমরা যেই টাস্কটাকে কাউন্ট করতে চাচ্ছি, যেই একটা টাস্কে কতভাবে করা যায়, ওই টাস্কটাকে সিকোয়েন্স অফ ইন্ডিপেন্ডেন্ট কাউন্টে ভেঙে ফেলা যায়। আমরা সেটার একটা এক্সাম্পল দেখব। ধরা যাক যে আমরা যে টাস্কটা কমপ্লিট করতে চাচ্ছি তার মধ্যে এম সংখ্যক সাব টাস্ক আছে, এবং এই এম সংখ্যক সাব টাস্কের মধ্যে টাস্ক ওয়ান কে N1 ভাবে করা যায়, টাস্ক টু কে N2 ভাবে করা যায়, এরকম করতে করতে এম তম টাস্কে এম ভাবে করা যায়। এরপরে যদি দেখা যায় যে এই সাব টাস্ক গুলাকে যতভাবে করা যায় সেটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, আমার এখানে এই প্রোডাক্ট সাইনটা দিয়ে মাল্টিপ্লাই বোঝানো হচ্ছে, যদি আমরা এই সাব টাস্ক গুলার কাউন্টকে মাল্টিপ্লাই করি তাহলে যদি আমার ওভারঅল কাউন্টটা পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা এই রুলটাকে বলবো প্রোডাক্ট রুল। আচ্ছা, এখন এইটার অ্যাপ্লিকেশন কি হতে পারে? ধরা যাক যে একটা কোম্পানিতে দুইজন নতুন এমপ্লয়ি আসছে, একজন হচ্ছে সানচেজ, একজন হচ্ছে পাটেল। এখন তাদেরকে আমরা অফিস অ্যাসাইন করব। আমাদের 12টা অফিস আছে যেটা কিনা এখন অ্যাভেইলেবল এই দুইজনের জন্য। এই দুইজনকে 12টা অফিসের মধ্যে আমরা অ্যাসাইন করতে পারি। সো এখন আমরা কিভাবে দুইটা ডিফারেন্ট অফিস এই দুইজন এমপ্লয়িকে অ্যাসাইন করতে পারবো? সো আমাদের 12টা অফিস আছে, রাইট? তো সানচেজের জন্য আমরা চিন্তা করলাম 12টা অফিসের মধ্যে যে কোনো একটাকে আমরা ওকে দিয়ে দিব। তাহলে সানচেজকে অফিস দেওয়ার 12টা ওয়ে আছে। আচ্ছা, এবার সানচেজকে অফিস দেওয়ার পরে পাটেলের জন্য বাকি থাকবে 11টা, কারণ ওকে একটা দিয়ে দিছি। পাটেলের জন্য আমার ওই চয়েসটা আর নেওয়া যাবে না। বাকি 11টা অফিসের মধ্যে যে কোনোটা প্যাটেলকে দেয়া যাবে। তাহলে আমার ওভারঅল
নাম্বার অফ অফিস চয়েস এই দুইজনের জন্য এটা হচ্ছে 12 × 11 132। আমরা একটু চিন্তা করতে পারি যে আমাদের আহ আমরা যদি চিন্তা করি যে আমাদের অফিসগুলোর নাম্বার হচ্ছে এ থেকে শুরু করে এরকম করতে করতে যদি 12 অফিস বলি তাহলে জে কে এল পর্যন্ত আসবে। এগুলো হচ্ছে আমার অফিসের আইডি, কথার কথা। তাহলে সানচেজ আর পাটেলের জন্য আমরা যে অফিস অ্যাসাইন করবো এটা আসলে কতটা ওয়ে আছে। সো আমরা যদি সানচেজকে এ দিয়ে থাকি, প্যাটেলকে বি দিয়ে থাকি, তাহলে আমার কম্বিনেশনটা হচ্ছে এ বি, তারপরে এসি হতে পারে, এডি হতে পারে, এরকম করে করে কি হবে, এ এ এ হতে পারবে না, এটা ইনভ্যালিড, রাইট? বিবি হতে পারবে না, কারণ একই অফিস দুইজনকে দেয়া যাবে না। তো আমরা এরকম করে যদি কাউন্ট করি, আমরা দেখবো যে 132টা চয়েস আছে এখানে সানচেজ আর প্যাটেলের জন্য। তাহলে যেহেতু প্রথম জনেরকে অফিস দেওয়ার চয়েস আর দ্বিতীয় জনকে অফিস দেওয়ার চয়েসকে মাল্টিপ্লাই করলে আমি ওভারঅল কাউন্টটা পেয়ে যাচ্ছি, এটাকে আমি বলবো অ্যাপ্লিকেশন অফ প্রোডাক্ট রুল। এটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কি কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? আচ্ছা, আমরা তাহলে কন্টিনিউ করি। নাম্বার অফ বিট স্ট্রিংস অফ লেন্থ 7। আমার 7টা পজিশন আছে বিট স্ট্রিং। বিট স্ট্রিং মানে কি? বিট স্ট্রিং মানে হচ্ছে সেখানে প্রতিটা বিটে 1 থাকবে বা 0 থাকবে। তো আমার যদি 7টা পজিশন থাকে, আমরা যদি টু টু বিটের বিট স্ট্রিং চিন্তা করি, তাহলে আমার কয়টা চয়েস থাকবে? 0 0 0 1 1 0 1 1। এখন আমরা যদি 3 বিট চিন্তা করি, তাহলে আমাদের এটা কি হবে? এগুলার আগে 0 আসবে, এরপরে আচ্ছা এরপরে কি হচ্ছে? 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। তাহলে 3 বিটের বিট স্ট্রিং যদি চিন্তা করি তাহলে আসতেছে 8টা। তো আমরা আসলে কিভাবে কাউন্ট করতে পারতেছি এগুলা? আমরা যদি একটু কাউন্টটাকে চিন্তা করি, আমরা দেখব প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলে আমরা এই জিনিসগুলো কাউন্ট করতে পারি। প্রথম পজিশনে আমরা 0 দিতে পারি বা 1 দিতে পারি, তাহলে আমার দুইটা চয়েস আছে এখানে প্রথম পজিশনের জন্য। সেকেন্ড পজিশনেও আমি 0 দিতে পারি বা 1 দিতে পারি, দুইটা চয়েস। এভাবে করে করে সব পজিশনের জন্য আমার দুইটা করে চয়েস আছে। তাহলে আমার ওভারঅল কাউন্টটা কি হবে? আমি দেখতে পাচ্ছি যে 2 বিটের বিট স্ট্রিং এর সংখ্যা হচ্ছে 4, এটা হচ্ছে 2 স্কোয়ার। 8 বিটের বিট স্ট্রিং হচ্ছে 8, এটা হচ্ছে 2 কিউব। তাহলে এই 7 বিটের ক্ষেত্রে আমরা একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছি যে আমরা যদি প্রত্যেকটা বিট পজিশনে যতগুলা বিট বসানো যায় সেগুলাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে 7টা 2 মাল্টিপ্লাই হবে, 2 টু দি পাওয়ার 7 সংখ্যক ইউনিক বিট স্ট্রিং পাওয়া যাবে 7 লেন্থের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্তেছি প্রত্যেকটা বিট পজিশনে যতগুলা বিট বসানো সম্ভব, প্রত্যেকটা বিট পজিশনে যতগুলা বিট বসানো সম্ভব সেগুলাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি ইউনিক বিট স্ট্রিং পাচ্ছি। আহ এটাও কিন্তু প্রোডাক্ট রুলের একটা অ্যাপ্লিকেশন। তার মানে 7 বিটের বিট স্ট্রিং পসিবল হচ্ছে 128 সংখ্যক। আচ্ছা, এটা থেকে আরো কোনো কোশ্চেন আছে? কোনো কনফিউশন? 7 লেন্থের বিট স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কিভাবে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলাম? মাঝে মধ্যে একটু কথাবার্তা বলতে হবে, নয়তো হচ্ছে আমার ইন্টারনেটের প্রবলেমের কারণে যদি ডিসকানেক্ট হয়ে যায় আমি অলওয়েজ সাথে সাথে বুঝতে পারবো না। তো মাঝে মধ্যে স্টুডেন্টরা রেসপন্ড না করলে ডিসকানেক্ট হয়ে গেলেও দেখা যাবে যে আমি ক্লাস নিচ্ছি কিন্তু কেউ নাই। হ্যাঁ, কারো কোশ্চেন ছিল এখানে? हाँ सर। আচ্ছা, ঠিক আছে।
তো এটা হচ্ছে 7 লেন্থের বিট স্ট্রিং। আমরা কি করলাম, প্রত্যেক পজিশনে কতগুলো পসিবল বিট হতে পারে, এই যে এখানে 0 বা 1, 0 বা 1, 0 বা 1, দুইটা চয়েস, এই দুইটা চয়েস গুলা ইন্ডিপেন্ডেন্ট কাউন্ট গুলাকে মাল্টিপ্লাই করে দিলাম, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7। তাহলে আমরা প্রোডাক্ট রুল কখন অ্যাপ্লাই করব? আমার ওভারঅল কাউন্টকে কিছু কিছু সিকোয়েন্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট কাউন্টে ভেঙে ফেলা যায়, সেগুলাকে মাল্টিপ্লাই করলে আমার ওভারঅল কাউন্টটা পাওয়া যায়। এটাকে আমরা বলতেছি প্রোডাক্ট রুল। আচ্ছা, এরপরে আমাদের প্রোডাক্ট রুলের নেক্সট এক্সাম্পলটা হচ্ছে লাইসেন্স প্লেট। তো আহ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার লাইসেন্স প্লেটটা বলা হয়েছে 3 আপার কেস লেটার্স ফলোড বাই 3 ডিজিটস। তাহলে 3 আপার কেস লেটারকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ডিজিট গুলার পজিশনকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা হচ্ছে আমার লাইসেন্স প্লেটের একটা ফরম্যাট। আমাকে কোশ্চেন করা হয়েছে হাউ মেনি ইউনিক লাইসেন্স প্লেটস আর পসিবল ইফ ইফ দ্য ফরম্যাট ইজ 3 আপার কেস লেটার্স ফলোড বাই 3 ডিজিটস। এখন আমরা প্রোডাক্ট রোল বিট স্ট্রিং যেভাবে করছি, আমরা চিন্তা করব যে প্রথম পজিশনের জন্য আমার এই যে আপার কেস পজিশনটা আছে, এটার জন্য আমার কয়টা চয়েস আছে। যেহেতু এখানে আপার কেস লেটার বসবে, এটার জন্য আমার চয়েস আছে হচ্ছে 26টা। সেকেন্ড পজিশনে আপার কেস লেটার বসবে, তার জন্য আমার চয়েস হচ্ছে 26টা। থার্ড পজিশনে আপার কেস লেটার বসবে, 26টা চয়েস। ফোর্থ পজিশনে শুধুমাত্র ডিজিট বসবে, 10টা চয়েস। ফিফথ পজিশনে ডিজিট বসবে, 10টা চয়েস। সিক্সথ পজিশনে শুধু ডিজিট বসবে, 10টা চয়েস। তাহলে আমরা ওভারঅল নাম্বার অফ লাইসেন্স প্লেট কিভাবে পাবো? আমরা এই নাম্বারগুলোকে গুণ করে দিব এবং প্রোডাক্ট রুল ওয়াইজ আমরা পেয়ে যাব নাম্বার অফ ইউনিক লাইসেন্স প্লেটস। এখন তাহলে আমাদের কত আসতেছে, 26³ ইন্টু 10³ যত আসে। সো প্রোডাক্ট রুলের ক্ষেত্রে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট কাউন্ট গুলার কথা বলতেছি, তারা একত্রে প্রেজেন্ট থাকতে পারে। তার মানে প্রথম পজিশনে যে 26টা লেটার আছে, তার সবগুলা কম্বিনেশনের জন্য দ্বিতীয় পজিশনে 26টা লেটারের মধ্যে যে কেউ থাকতে পারবে, অর্থাৎ ওরা একত্রে প্রেজেন্ট থাকবে, তাদের অল পসিবল কম্বিনেশন। প্রথম দুইটা পজিশনের সব কম্বিনেশনের জন্য থার্ড পজিশনের সব কম্বিনেশন প্রেজেন্ট থাকবে। সো আমাদেরকে মাথায় রাখতে হবে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট কাউন্ট বলতেছি, অর্থাৎ তারা জয়েন্টলি তাদের অল পসিবল কম্বিনেশন প্রেজেন্ট থাকতে পারে। আহ তখন আমরা প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করি। So আমরা এটার সাথে সাম রুলের ডিফারেন্সটা বুঝতে হবে, যে সাম রুল আর প্রোডাক্ট রুল কোনটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এই লাইসেন্স প্লেটের কোশ্চেনে কারো কারো কোনো কোশ্চেন আছে, কোয়ারিজ লাইসেন্স প্লেটের প্রবলেমে? ওকে, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। আমাদের আমাদের অ্যাটেন্ডেন্সের কি অবস্থা? অ্যাটেন্ডেন্সের তো অবস্থা ভালো না, মানুষজনের তো কম কেন? স্যার একটা সবাই কোশ্চেন শুধু ছিল স্যার। হ্যাঁ করো। স্যার এখানে যে 26 আর 10 ভ্যালু যে দেওয়া আছে, এটা কি কোশ্চেনে দেওয়া থাকবে স্যার? মানে টোয়েন্টি চয়েস সিক্স আর আর টেন হ্যাঁ টোয়েন্টি স্যার। সিক্স আর টেন দেয়া থাকবে না, এখানে এটা দেয়া থাকবে যে 3 আপার কেস লেটার আর 3 ডিজিট। এই যে ডিজিট যে 10টা, আপার কেস লেটার যে 26টা, এটা আমাদেরকে জানতে হবে। ও, যদি তাহলে বলা স্যার হয় এটা যে আপার কেস ফাইন্ড বা আউট লোয়ার কিভাবে কেস করবো? যে কোনো। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার ভ্যালুটা কিভাবে ফাইন্ড আউট করবো, যেহেতু দেওয়া থাকবে না? তো আপার কেস লেটার কয়টা আছে তোমার ইংলিশে? 3টা দেওয়া আছে স্যার। না না না, ইংলিশে প্রতিটা পজিশনে আপার কেস লেটার কয়টা? একটা করে আছে স্যার। 26টা করে। 26টা করে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই যে আপার 26টা। কেস এ লেটারের বি জন্য সি যে ডি। 3টা পজিশন আছে, এই 3 দেয়া থাকবে, বুঝছো?
জি স্যার। ট্রি দেয়া থাকবে, পজিশন, নাম্বার অফ পজিশন দেয়া থাকবে, কিন্তু প্রত্যেকটা পজিশনে যে কয়টা আছে এটা তোমাকে বুঝতে হবে, আপার কেস লেটার দেখে বুঝতে হবে যে 26টা, ডিজিট দেখে বুঝতে হবে যে 10টা। ওকে ওকে স্যার। ঠিক আছে, এই ট্রি দেয়া থাকবে। আর যদি এখানে আপার কেস লেটার না বলে বলতো যে আপার কেস লেটার অর লোয়ার কেস লেটার হইতে পারে, তাহলে আমাদের ম্যাথটা কেমন হইতো? কেউ কি এই, 26টা ইউজ করতাম আমরা। হ্যাঁ বলো। 52 26 হয়তো। হবে না? আহ, একটু আমি বুঝতে পারি স্যার নাই যে যদি স্যার বলা হতো যে আপার কেস অর লোয়ার কেস হইতে পারে এই প্রথম তিনটা পজিশনে। স্যার 52। 52, রাইট। কারণ হচ্ছে 26টা ক্যাপিটাল, 26টা স্মল লেটার, তাহলে তখন প্রতিটা পজিশনে হচ্ছে 52টা। তখন আমার ম্যাথটা কি হইতো? তখন আমার ম্যাথটা হইতো 52 কিউব ইন্টু 10 কিউব। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এইবার আমি যদি ম্যাথটাকে আরো চেঞ্জ করে দিই, আমি বললাম যে প্রথম তিনটা স্লটে, এই যে এই তিনটা স্লটে আপার কেস বা লোয়ার কেস লেটার হইতে পারে, আর পরের তিনটা স্লটে আপার কেস লেটার, লোয়ার কেস লেটার অর ডিজিট, তিনটার মধ্যে যে কোনোটা হইতে পারে। তখন নাম্বার অফ ইউনিক লাইসেন্স প্লেট নাম্বার কত হইতো? স্যার ওইটা 62 আর 62 আর এটা 52। রাইট। সো আমার প্রথম তিনটা পজিশনে আপার কেস লোয়ার কেস লেটার মানে হচ্ছে 52, 52, 52। আর এর পরের পজিশন গুলোতে বলছি আপার কেস লেটার, লোয়ার কেস লেটার অর ডিজিট, তার মানে 26 প্লাস 26 প্লাস 10 সমান হচ্ছে কত হয়? 62। তখন এই পজিশন গুলোতে হচ্ছে 62টা অপশন চলে আসতো, তখন আমি মাল্টিপ্লাই করে দিতাম, তখন আমার আনসারটা আসতো 52 কিউব ইন্টু 62 কিউব। বোঝা যাচ্ছে? এই ম্যাথ গুলো কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশন দেওয়া যায়, প্রোডাক্ট রুলই অ্যাপ্লাই করব। তবে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা পজিশনে নাম্বার অফ অপশন কি সেটা আমি চিন্তা করব, করে মাল্টিপ্লাই করে দিব। সো আমরা তিনটা কম্বিনেশন দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম। বুঝা যাচ্ছে? ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। নেস্টেড লুপ কাউন্ট ইটারেশনস। আচ্ছা, সো আমরা একটা নেস্টেড লুপ রান করতেছি, আমাদের লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল গুলো হচ্ছে i1, i2, im, m সংখ্যক নেস্টেড লুপ, m ডিগ্রি নেস্টেড লুপ। তাহলে আমরা জানতে চাই যে আমরা আসলে এই যে k ইকাল টু k প্লাস 1, এই ইনস্ট্রাকশনটা যে এখানে আসছে এটা আসলে কয়বার এক্সিকিউট করবে। আমার এই ভিতরের লুপটা যতবার এক্সিকিউট করবে আমার k ইকাল টু k প্লাস 1 ততবার এক্সিকিউট করবে, এবং k এর ভ্যালু আমি প্রথমে একবার অ্যাসাইন করছি, মাঝখানে কোথাও রিসেট করি নাই। তার মানে k এর ফাইনাল ভ্যালু হবে আমার k ইকাল টু 0 থেকে শুরু করে k ইকাল টু k প্লাস 1। ইনার লুপটা যতবার রান করবে আমার k এর ভ্যালু ফাইনালি তত হবে। এখন কোশ্চেন হচ্ছে আমরা এই নেস্টেড লুপ গুলা কিভাবে কাউন্ট করব, নাম্বার অফ এক্সিকিউশন। সো নেস্টেড লুপের ইনারমোস্ট লুপটা কতবার এক্সিকিউট করবে এটা ডিপেন্ড করতেছে আমার প্রত্যেকটা লুপ যতবার এক্সিকিউট করবে তাদের মাল্টিপ্লিকেশন। আমার আউটার মোস্ট লুপটা n1 বার এক্সিকিউট হবে, তারপরেরটা n2 বার এক্সিকিউট হবে, এরকম করতে করতে লাস্টেরটা nm বার এক্সিকিউট হবে। তাহলে আমার ইনার মোস্ট লুপটা, এই যে ইনার মোস্ট লুপের ভিতরের কমান্ডটা এক্সিকিউট হবে হচ্ছে এই সবগুলা মাল্টিপ্লিকেশনের সমান। আমরা কোড লিখে এরকম প্র্যাকটিস করে দেখতে পারি। তাহলে আমরা এখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে বের করতে পারি যে k এর ফাইনাল ভ্যালু হচ্ছে n1 ইন্টু n2 ইন্টু n3 ডট 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 ইন্টু nm। এটা হবে আমাদের k এর ফাইনাল ভ্যালু, যেটা আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে কম্পিউট করতে পারি।
কোনো কোশ্চেন, কনসার্ন? স্যার আমরা আবার স্যার নেস্টেড লুপ, হ্যাঁ হ্যাঁ, কি বুঝি নাই বলো। স্যার আবার বলেন স্যার। আবার বলবো, কোন পার্টটা বুঝো নাই? স্যার মানে হচ্ছে স্যার এখানে যে কন্ডিশনটা বলছেন। হ্যাঁ, কন্ডিশনটা হচ্ছে কি আমার ভিতরের এই কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান ইনস্ট্রাকশনটা কতবার এক্সিকিউট হবে যদি আমার এম ডিগ্রি নেস্টেড লুপ থাকে। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা লুপ ইন্ডিভিজুয়ালি যতবার এক্সিকিউট হবে সেগুলোর মাল্টিপ্লিকেশন করলে আমি পেয়ে যাব যে আমার ইনারমোস্ট লুপের ভিতরে ইনস্ট্রাকশন গুলা কতবার এক্সিকিউট হবে। কাজেই আমার কে যেহেতু প্রত্যেকবারে এক করে বাড়তেছে, কে এর ফাইনাল ভ্যালু হবে n1 ইন্টু n2। n1 হচ্ছে প্রথম লুপের এক্সিকিউশন নাম্বার, n2 হচ্ছে সেকেন্ড লুপের এক্সিকিউশন নাম্বার, nm হচ্ছে লাস্ট লুপের এক্সিকিউশন নাম্বার। তাদের সবাইকে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা পাবো সেটা হবে কে এর ফাইনাল ভ্যালু। সো আমরা একটা এম ডিগ্রি নেস্টেড লুপ কতবার এক্সিকিউট হবে এটা আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লুপ যতবার এক্সিকিউট হচ্ছে সেটার মাল্টিপ্লিকেশন করলে পেয়ে যাব যে নেস্টেড লুপটা কতবার এক্সিকিউট হবে। হ্যাঁ, কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা আচ্ছা, না স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কনফিউশন থাকলে আমরা একটা একটা সিম্পল প্রোগ্রামিং এক্সারসাইজ আমরা করে ফেলবো, তারপরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমাদের সেকেন্ড কাউন্টিং স্ট্র্যাটেজি হচ্ছে সাম রুল। প্রোডাক্ট রুল কখন অ্যাপ্লাই করি? আমি আমার ওভারঅল কাউন্টকে, আমি কতগুলো ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট কাউন্ট আছে সিকোয়েন্সিয়াল, তারা একত্রে তাদের সব কম্বিনেশন প্রেজেন্ট থাকতে পারে। সো তখন আমি তাদের কাউন্ট গুলাকে মাল্টিপ্লাই করে ওভারঅল কাউন্টটা বের করি। এখন সাম রুলের ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। If a procedure can be done by performing one of several distinct tasks, then no outcome is counted twice, then total number of OS হচ্ছে n1 plus n2 plus dot 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 plus nm। তার মানে প্রথম টাস্কটা n1 ওয়েতে করা যায়, সেকেন্ড টাস্কটা n2 ওয়েতে করা যায়, কিন্তু টাস্ক ওয়ান আর টাস্ক টু মানে দুইটা ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু একত্রে প্রেজেন্ট থাকতে পারবে না, তারা ডিসজয়েন্ট। অর্থাৎ আমি যদি প্রথম ওয়েতে করি তাহলে সেকেন্ড ওয়েতে করতে পারবো না, যদি সেকেন্ড ওয়েতে করি তাহলে প্রথম ওয়েতে করতে পারবো না। অর্থাৎ আমার যে এই এম সংখ্যক ডিফারেন্ট ওয়ে আছে কাজগুলা করার, তার মধ্যে যে কোনো একটা আমি ফলো করতে পারবো, একই সাথে একের অধিক চয়েস নিতে পারবো না। এই জন্য এগুলাকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, অনলি ওয়ান ক্যান বি চোজেন। যেমন আমরা বিট স্ট্রিং এর ক্ষেত্রে কি দেখছিলাম? প্রথম পজিশনের জন্য আমার কয়টা চয়েস ছিল? 0 বা 1। সেকেন্ড পজিশনের জন্য ছিল 0 বা 1। এখন এরা কিন্তু একত্রে প্রেজেন্ট থাকতে পারে, 0 0 0 1 1 0 1 1, তারা একত্রে প্রথম কাউন্ট আর সেকেন্ড কাউন্ট একত্রে প্রেজেন্ট থাকতে পারে। কিন্তু সাম রুল আমরা অ্যাপ্লাই করব যখন আমি আইদার প্রথমটা অর সেকেন্ডটা, দুইটা বিটের মতো কন্ডিশন কিন্তু এখানে থাকবে না। কেন? কারণ এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ সিনারিওতে আমরা সাম রুলটা অ্যাপ্লাই করি। সো আমরা একটা এক্সাম্পল যদি দেখি, আচ্ছা এটা হচ্ছে লুপ। আচ্ছা, সো a student can choose a computer project from one of three lists. The three lists contain 23, 15 and 19 projects. এখন ধরা যাক যে স্টুডেন্টদের জন্য প্রজেক্ট ডিজাইন করা হয়েছে। একটা হচ্ছে লিস্ট এ। লিস্ট এ তে কয়টা প্রজেক্ট আছে? A1, A2, এরকম করে করে
A23 পর্যন্ত, কারণ আমাদের এখানে বলা হয়েছে 23টা প্রজেক্ট আছে। এরপরে বলা হয়েছে সেকেন্ড ক্যাটাগরির প্রজেক্ট আছে হচ্ছে 15টা, তার মানে B1, B2, লাস্টে B15। থার্ড ক্যাটাগরির প্রজেক্ট আছে হচ্ছে C1, C2, লাস্টে হচ্ছে C19। এখন আমরা দুইটা সিনারিও চিন্তা করতে পারি। একটা হচ্ছে একজন স্টুডেন্ট প্রত্যেক লিস্ট থেকে একটা করে প্রজেক্ট চুজ করবে, এটা হচ্ছে একটা সিনারিও। তার মানে একজন স্টুডেন্ট একই সাথে তিনটা প্রজেক্ট চুজ করতে পারে, A1, B5, C7। একজন স্টুডেন্ট তিনটা প্রজেক্ট নিতে পারে, এটা হচ্ছে সিনারিও 1। সিনারিও 2 হচ্ছে একজন স্টুডেন্ট একটার বেশি প্রজেক্ট নিতে পারবে না। অর্থাৎ আমি A1 যদি নেই, দেন B5 নিতে পারবো না। আমি আইদার A1 নিতে পারবো, অথবা B5, অথবা C7। যদি সিনারিও 1 হয়, দেন আমরা অ্যাপ্লাই করব প্রোডাক্ট রুল। যদি সিনারিও 2 হয়, দেন আমরা অ্যাপ্লাই করব সাম রুল। কারণ একজন স্টুডেন্ট একটার বেশি প্রজেক্ট নিতে পারে না, তাহলে তার ওভারঅল চয়েস আছে কি? প্রথমটা থেকে 23টা নিতে পারি, সেকেন্ডটা থেকে 15টা নিতে পারি, থার্ডটা থেকে 19টা নিতে পারি। এর মধ্যে যে কোনো একটা প্রজেক্ট, ওভারঅল আমি একটা প্রজেক্টের বেশি নিতে পারবো না, তাহলে আমার চয়েস আছে হচ্ছে এতগুলা, 57টা। এটা হচ্ছে সাম রুল। কিন্তু যদি আমাকে বলতো প্রত্যেক লিস্ট থেকে আমি একটা প্রজেক্ট নিতে পারবো, মানে ওভারঅল তিনটা প্রজেক্ট, দেন আমার ওভারঅল চয়েস হচ্ছে 23 × 15 × 19 বাই প্রোডাক্ট রুল। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে এ থেকে নিলে বি থেকে নেওয়া যাবে না, বি থেকে নিলে সি থেকে নেওয়া যাবে না, সি থেকে নিলে এ থেকে নেওয়া যাবে না। এই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ কেস যদি হয়, তখন আমরা সাম রুলটা অ্যাপ্লাই করি। সাম রুল আর প্রোডাক্ট রুলের ডিফারেন্সটা বোঝা যাচ্ছে কিনা? মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে আমরা কি বুঝছি? কারো কি কোশ্চেন আছে এখানে? এই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ নন ওভারল্যাপিং চয়েস, এ থেকে নিলে বি থেকে নেওয়া যাবে না, তখন সাম রুল অ্যাপ্লাই করব। যদি একই সাথে প্রত্যেক লিস্ট থেকে প্রজেক্ট নিতে পারতাম, তখন আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতাম। বোঝা যাচ্ছে? জি ওকে, স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা সিমিলার একটা ম্যাথ দেখি। সাপোর্ট আইদার এ মেম্বার অফ দ্য ম্যাথমেটিক্স ফ্যাকাল্টি অর এ স্টুডেন্ট। এ দেখো আইদার আছে, অর আছে, তার মানে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ। আইদার ফ্যাকাল্টি অর স্টুডেন্ট। A student who is a math major is chosen as a representative to a university committee. তার মানে ইউনিভার্সিটি কমিটিতে আমি একজন চুজ করব, সে হবে আইদার ম্যাথমেটিক্স ফ্যাকাল্টি অর স্টুডেন্ট উইথ এ ম্যাথ মেজর। There are 37 math faculty, 83 math majors. No one is both a faculty member or a student. How many different choices are there for representative? Faculty choice 37, student choice 83. যেহেতু আমাদেরকে বলছে আইদার অর, তার মানে একই সাথে দুইজনকে চুজ করা যাবে না। দ্যাট মিনস আমরা সাম রুল অ্যাপ্লাই করব। তাহলে 37 + 83, so 120 different choice for university representatives. কেন সাম রুল অ্যাপ্লাই করলাম? আইদার অর আছে এই জন্য। স্যার কোশ্চেনে আইদার কি অর অলওয়েজ মানে আইদার অর দেওয়া থাকবে স্যার? কোশ্চেনের মানে ডেসক্রিপশন দেখে আমরা চিন্তা করব যে সিনারিওটা মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা। আইদার অর থাকলে তো ক্লিয়ার, যদি আইদার অর না থাকে, যেমন আমাদের আগের কোশ্চেনে কি ছিল, এ স্টুডেন্ট ক্যান চুজ এ কম্পিউটার প্রজেক্ট ফ্রম ওয়ান অফ থ্রি লিস্ট, মানে একই সাথে তিনটা লিস্ট থেকে নিতে পারবে না। কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে বলা হয়েছে, বাট মিউচুয়ালি এক্সক্লুসিভ চয়েস, রাইট? নট অল অফ থ্রি লিস্ট, নট টু অফ থ্রি লিস্ট, ওয়ান অফ থ্রি লিস্ট, তার মানে এটা আইদার অর। সো আমাদের কোশ্চেনের প্যাটার্ন দেখে আমাদেরকে নিজেরা চিন্তা করব প্রথমে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা আমার চয়েস গুলো। সেক্ষেত্রে আমরা সাম রুলটা চিন্তা করব। আচ্ছা,
কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা আমাদের এর আগে একটা ডিসকাশন ছিল লুপ নিয়ে, আমরা সেই লুপের ডিসকাশনটায় ফেরত যাই। দেখো, আমরা এর আগে বলছিলাম যদি m ডিগ্রি নেস্টেড লুপ থাকে তাহলে k এর ভ্যালু যদি প্রত্যেকখানে আমি k ইকাল টু k প্লাস 1 করে বাড়াই, দেন আমার ফাইনালি k এর ভ্যালু হচ্ছে প্রোডাক্ট রুল ওয়াইজ n1 ইন্টু n2 ইন্টু এরকম করে করে nm পর্যন্ত। এটা ছিল আমার প্রোডাক্ট রুলে ছিল, রাইট? কিন্তু আমার লুপগুলো যদি নেস্টেড না হয় সিকোয়েন্সিয়াল হয় একটার পরে একটা, তাহলে k এর ফাইনাল ভ্যালু কত হইতো? সেক্ষেত্রে আমার k এর ফাইনাল ভ্যালু হইতো n1 প্লাস n2 প্লাস প্লাস nm। কেন সাম রুল অ্যাপ্লাই করলাম? এখানে আমি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে কি বুঝতেছি? দেখো, মিউচুয়ালি এক্সক্লুসিভ আমরা এভাবে চিন্তা করতে পারি, আমার এক্সিকিউশনটা, প্রোগ্রামের এক্সিকিউশনটা যদি লুপ 1 এর ভিতরে থাকে তাহলে কিন্তু লুপ 2 এর ভিতরে কোনো এক্সিকিউশন থাকবে না। এই যে কোনো একটা লুপের যে কোনো একটা এনি পয়েন্ট ইন টাইম যে কোনো একটা লুপ রান করতে পারবে, একই সাথে মাল্টিপল লুপের মধ্যে এক্সিকিউশন কিন্তু হবে না। তার মানে এই লুপের এক্সিকিউশন গুলা মিউচুয়ালি এক্সক্লুসিভ, দেয়ারফর আমরা সাম রুল অ্যাপ্লাই করতেছি। কিন্তু আমরা যদি আগের এক্সাম্পলটায় যাই, সেখানে কিন্তু যখন আমার ইনারমোস্ট লুপটা এক্সিকিউট হচ্ছে তখন কিন্তু আমি এই আগের লুপগুলোর ভিতরেও কিন্তু আমি আসি। লাস্টের লুপটা রান করার সময় এর আগের সবগুলো লুপের ভেতরেই কিন্তু আমি রান করতেছি, অর্থাৎ এট এ টাইম সবগুলা লুপ এট এ টাইম এক্সিকিউট হচ্ছে। তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, বরং তারা সাইমালটেনিয়াস এক্সিকিউশন হচ্ছে। এখানে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ, লুপ 1 রান করতেছে, তার মানে আমি গ্যারান্টি দিতে পারবো যে লুপ 2 থেকে শুরু করে এম পর্যন্ত ওরা কেউ রান করতেছে না। লুপ এম যদি রান করতেছে তার মানে আমি বলতে পারবো 1 থেকে m-1 এর এক্সিকিউশন অলরেডি কমপ্লিট, তারা কেউ রান করতেছে না। তার মানে আমি চিন্তা করতে পারি যে আমার লুপের এক্সিকিউশন গুলা মিউচুয়ালি এক্সক্লুসিভ, দেয়ারফর আমরা এখানে সাম রুলটা অ্যাপ্লাই করব, প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করব না। সো সাম রুলের এক্সাম্পলটা আমার প্রোগ্রামিং কেসও দেওয়া যায়, তাহলে কে এর ফাইনাল ভ্যালু হবে n1 থেকে শুরু করে nm এর সামেশন। আচ্ছা, সাম রুলটা বুঝে গেছে যে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে থাকে দেন আমরা এটাকে সেইভাবে হ্যান্ডেল করব সাম রুল অ্যাপ্লাই করে। আর যদি সাইমালটেনিয়াসলি প্রেজেন্ট থাকে আমার সবগুলা ইন্ডিপেন্ডেন্ট কাউন্ট জয়েন্টলি, তাহলে আমি প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করব। কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমাদের আজকের ক্লাসে এইটুকু পর্যন্তই, সাম রুল আর প্রোডাক্ট রুল। আমরা আজকের ক্লাসে আর বেশি কিছু কভার করতে চাচ্ছি না। আমরা নেক্সট উইকে হচ্ছে আরেকটা ক্লাস হবে কাউন্টিং এর উপরে, তখন আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো আর কি। স্যার নেক্সট ক্লাসে একটু রিক্যাপ করে দিন। রিক্যাপ করব? আচ্ছা, রেকর্ডিংটা আমি আপলোড করে দিব, অসুবিধা নাই। আর হ্যাঁ, কোনো কোশ্চেন নিজেরা একটু দেখে আসতে হবে, আর কোনো কোশ্চেন থাকলে আমরা তো অবশ্যই করতে পারবো, আমাদের নেক্সট ক্লাসটাও কাউন্টিং এর উপরে, নো প্রবলেম। অবশ্যই আমরা কিছু জিনিস রিভিউ করতে পারবো। ঠিক আছে, আমরা একটু